গল্প কলঙ্কের সংসার, লেখায় ফৌজিয়া কবির। 4 সন্তানের মা বিলকিস নিজের সন্তানদের ছেড়ে তারই ছেলের মাদ্রাসায় শিক্ষকতা করে এমন একজন হুজুর তার হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে। বিলকিসের স্বামী রহিস উদ্দিন সৌদি আরব প্রবাসী। কি ভাবছেন? বিলকিস বাজে মহিলা? কিভাবে 4টা বাচ্চা রেখে চলে গেল? আগে আসল কাহিনী তো শুনুন। বিলকিসের প্রাক্তন স্বামী রহিস 10 বছর যাবৎ বিদেশে। বিলকিসের বিয়ের বয়স 15, তার বড় মেয়ের বয়স 14। বিলকিসের ছোট ছেলে তার 7 বছর বয়স। রহিসের ইচ্ছে তার এক ছেলেকে কোরআনের হাফেজ বানাবে। সেই অনুযায়ী ছেলেকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে। ছেলেকে দিয়ে দিতে হয় মাদ্রাসার বোর্ডিংয়ে। ছেলের খোঁজখবর নেওয়ার সুবাদে বিলকিসের পরিচয় হয় মাদ্রাসায় শিক্ষকতা করা উসমানের সাথে। এত ছোট ছেলের হাতে মোবাইল তো আর দেওয়া যায় না, তাই বিলকিস উসমানকে কল দিয়ে ছেলের খোঁজখবর নেয়, ছেলের সাথে কথা বলে। তাদের সম্পর্ক এই পর্যন্তই সীমাবদ্ধ। উসমান যথেষ্ট সংযমের অধিকারী, তিনি কোনোদিন বিলকিসের নাম্বারে অহেতুক কল দিয়ে খোঁজগল্প জমাতে চেষ্টা করেনি। বিলকিসও তাই, ছেলের শিক্ষক হিসাবে উসমানকে যথেষ্ট সম্মান করে। কিন্তু বিপত্তি ঘটে যখন বিলকিসের ভাসুর জানতে পারে বিলকিস উসমান হুজুরকে কল দেয়। একদিন বিলকিসের ছেলে বাড়ি আসে, কথায় বলে যে আমি আম্মুর সাথে উসমান হুজুরের মোবাইল দিয়ে কথা বলি। বিলকিসের ভাসুর 2 এ 4 মিলিয়ে বিলকিসের নামে রটিয়ে দেয় নোংরা কথা। বিলকিসের নাকি উসমান হুজুরের সাথে অবৈধ সম্পর্ক আছে। বিলকিসের উপর তার ভাসুরের ক্ষোভ ছিল। সেই ক্ষোভের কারণ হচ্ছে টাকা। বিলকিসের স্বামীর কষ্টার্জিত টাকা তার বড় ভাই ধুলোর মতো উড়াতো, নিজে কোনো কাজকাম করত না। বিলকিস তার স্বামীকে সব খুলে বললে রহিস আলাদা হয়ে যায়। রহিসের পৈতৃক সম্পত্তি বলতে শুধু ভিটেটুকু আর অল্প একটু ফসলি জমি, যার সবটাই রহিস ভাইকে দিয়ে দেয়। কিন্তু তবুও বিলকিসের ভাসুর রহিম তার বউ বাচ্চা নিয়ে পড়ে সংকটে। কোনো কাজ কাম না করে খাওয়া রহিম, যে কিনা ভাই বিদেশ যাওয়া পরে পা ঘাড়ে তুলে শুধু ঘুরিয়ে ফিরিয়ে দিন কাটিয়েছে, এখন কোনো কাজও খুঁজে পাচ্ছিল না, বিধায় তার বউ বাচ্চাকে এক প্রকার না খেয়ে থাকতে হয়। বিলকিসের বড় যা বিলকিসের থেকে চাল ডাল এটা ওটা চেয়ে নেয়। বিলকিস দরদি হয়ে তাদের সাহায্য করে, কিন্তু লোভী রহিম আবারও এটা ওটা চাইতে থাকে। 1000-2000 টাকা চেয়ে নিলে আর ফিরিয়ে দিত না, বিলকিসও চাইত না। কিন্তু এইভাবে একদিন 20,000 টাকা চেয়ে নেয়, বিলকিসও দিয়ে দেয়। কিন্তু বিপত্তি ঘটে তখন, বিলকিস যখন টাকাটা ফেরত চায়। প্রায় বছর খানিক পরে বিলকিস 20,000 টাকা চায়, যখন টাকাটা তার সত্যিই দরকার ছিল। কিন্তু রহিম টাকা না দেওয়ার জন্য নানান বাহানা দেখায়। বাধ্য হয়ে বিলকিস রহিসকে সবটা জানালে রহিস খুব রাগারাগি করে। এই পর্যায়ে রহিসের ঝগড়া হয় রহিমের সাথে। সেই থেকে দুই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরে। বহুদিন ধরেই রহিম মনে ক্ষোভ পুষে রেখেছিল, এখন তা উগরানোর সময়। রহিম দেরি না করে রহিসের কাছে কল দিয়ে বলে, শুধু এইটুকু না, বিলকিস নাকি উসমানকে বাড়ি নিয়ে আসে। উসমানের সাথে রাত কাটায়, রহিম নাকি কয়েকবার দেখেছে। ওদের প্যারালাইস মা নাকি সব দেখে চোখের পানি ফেলেন। রহিম ও রহিসের মা প্যারালাইস, বাবা তো অনেক আগেই গত হয়েছে। প্যারালাইস মায়ের যাবতীয় দায়িত্ব রহিস নিয়েছে। শাশুড়ির সব দেখভাল বিলকিস করে, ওনার মলমূত্র নিজেই পরিষ্কার করে, নিজের মা মনে করে। কারণ বিলকিস ছোটবেলায় তার মা হারিয়েছে। বড় ভাইয়ের কথা শুনে রহিস আর সত্যি মিথ্যা যাচাই বাছাই না করেই তৎক্ষণাৎ বিলকিসকে কল দিয়ে মৌখিক তালাক দেন। এদিকে বিলকিস বোবার মতো হয়ে যায়, তার কথা বলার কোনো ভাষাই থাকে না। 15 বছরের সংসার জীবনে স্বামী থেকে এতটুকুও বিশ্বাস অর্জন করতে পারেনি। এই ভেবে বিলকিসের ভীষণ কষ্ট অনুভব হয়। আচ্ছা, বিশ্বাস না করুক, বিষয়টা একটাবার যাচাই করে তো দেখবে। নিজের সন্তানদের কথাটা তো একবার ভাববে।
বিলকিস ভাবে রাগের মাথায় স্বামী তালাক দিয়েছে, সবটা শুনলে হয়তো বুঝতে পারবে, সবটার সমাধান হবে। বিলকিস নড়েচড়ে না তেমন একটা। রহিস বিলকিসের নাম্বারে ব্লক দিয়ে দেয়, বিলকিসের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখেনি আর। স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও বিলকিস তার সন্তানদের নিয়ে বেশ চলছিল এই ভেবে যে সব ঠিক হয়ে যাবে, পরিশেষে সত্যের জয় হয়। কিন্তু না, বিলকিসের আশা মিথ্যা প্রমাণিত হয়ে তার কিছুই হলো না। মৌখিক তালাকের 12 দিনের মাথায় রহিম আসে কোর্ট থেকে তালাকনামা নিয়ে। এই দেখে বিলকিস বলে, তালাক দিলেই হলো? আমি আমার বাচ্চাদের ছেড়ে কোথাও যাব না, ওনার বউ হিসাবে না থাকি, আমি আমার বাচ্চাদের মা হিসাবে ওদের পাশে থাকতে চাই। এই বলে বিলকিস তার বাচ্চাদের জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। রহিম বিলকিসের ভাইয়েদের খবর দেয়। 8 ভাইয়ের একমাত্র বোন বিলকিস, আদরের জিলাপি বলে ডাকত সবাই। ভাইয়েদের জানে টুকরা। বিলকিসের বড় 2 ভাই এলো। আলোচনা সভা বসল। আশ্চর্যভাবে সভায় বিলকিসের কথা কেউই বিশ্বাস করল না। উসমানও এখানে উপস্থিত ছিল। সবাই উসমান আর বিলকিসকে জড়িয়ে জান্নাতা বলছিল। উসমান কিন্তু অবিবাহিত। উসমানের কথায়ও কেউ গুরুত্ব দিচ্ছিল না। বিলকিস ভেবেছিল আর যাই হোক তার ভাইয়েরা তাকে ওদের সঙ্গে করে নিয়ে যাবে। বিলকিসও চলে যাবে, গিয়ে পড়ে থাকবে বাপের বাড়ি। তার সন্তানের বড় হলে একদিন ঠিকই মায়ের টানে তার কাছে যাবে। কিন্তু বিলকিসের সব আশায় এক বালতি পানি ঢেলে দেয় তার 2 ভাই। তারা জানায় তাদের জীবনে চরিত্রহীন বোনের কোনো জায়গা নেই। এখন থেকে তাদের কোনো বোন নেই। বিলকিস কি করল, কোথায় গেল, তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের কিছু যায় আসে না। বিলকিস তার ভাইয়েদের জন্য মরে গেছে। এই কথাটা বিলকিসের বুকে ছুরির মতো বিঁধে। আজকে যদি বিলকিসের মা বাবা বেঁচে থাকতো তাহলে কি তারাও এইসব বলতো? তারা কি বিলকিসকে একটু বিশ্বাস করত না? ছোটবেলা থেকে যে বিলকিস তাদের চোখের সামনে বড় হয়েছে, তার চরিত্রে যদি সমস্যা থাকতো তারা কি টের পেত না? এই মুহূর্তে এসে বিলকিসের নিজেকে দুনিয়ায় সবচেয়ে অসহায় মনে হয়। অথচ সবাই বলতো বিলকিস রাজ কপাল নিয়ে জন্মেছে। বাবা মায়ের ভীষণ আদরে ছিল ছোটবেলায়। এই মুহূর্তে বিলকিসের পাশে কেউ নেই। তার ভাইয়েরা তাকে ছেড়ে চলে যায়। অসহায়ের মতো বিলকিস উঠোনে বসে পড়ে। তার ভাসুর আর তার যা বিলকিসের বাচ্চাদেরও তার কাছে আসতে দিচ্ছিল না। বাড়ির গ্রিলে তালা লাগিয়ে দিয়ে দেয়। অনেকক্ষণ যাবৎ বিলকিস গ্রিল ধরে ধাক্কায়, কত আকুতি মিনতি করে, কিন্তু তার ভাসুর তাকে পুলিশের হুমকি দেয়। এখান থেকে না গেলে বিলকিসকে পুলিশে ধরিয়ে দিবে বলে। বিলকিসের এই করুণ মুহূর্তে যখন আপনজনেরা মুখ ফিরিয়ে নিয়েছিল তখন তার পাশে এসে দাঁড়ায় উসমান। বিলকিসকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায় তার বাড়িতে, কথা দেয় তাকে বিয়ে করবে। কিন্তু অবিবাহিত উসমানের পরিবার ছেলের থেকে বয়সে বড়। 4 বাচ্চার মা বিলকিসকে তাদের ছেলের বউ হিসাবে কিছুতেই মানতে চায় না। উসমানের বাড়িতে বিলকিসের ঠাঁই মিলে না। ফলে উসমান বিলকিসকে নিয়ে চলে আসে বাড়ি ছেড়ে। উসমানের কথা হলো তার সাথে জড়িয়ে বিলকিসের এত কলঙ্ক, এর দায় অবশ্যই তার আছে। হাদিসে তালাকপ্রাপ্ত মহিলাদের বিয়ে করে তাদের দায়িত্ব নেওয়া জায়েজ। কিন্তু বিলকিসকে 3 মাস ইদ্যত পালন করতে হবে। উসমান তার এক সহকর্মীর বাসায় কথা বলে বিলকিসকে সেখানে রাখার ব্যবস্থা করে। 3 মাস ইদ্যত পালনের পর উসমান আর বিলকিসের বিয়ে হয়। মাদ্রাসার পাশে ছোট একটা ঘর ভাড়া নিয়ে শুরু হয় উসমান আর বিলকিসের সংসার। নতুন সংসারে স্বামীর সুখ পেলেও বিলকিস তার 4 সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারে না। বিলকিসের ছোট ছেলে আলীর সাথে তার দেখা হতো, সে আলীর থেকে বাকিদের খবরাখবর নিত, কিন্তু রহিম বিষয়টা জানতে পারার পর বিলকিসের ছেলেকে আর এই মাদ্রাসায় পাঠায় না। উসমানের সাথে বিলকিসের বিয়ে হওয়ার পর লোকজন রহিমের কথা সত্যি বলে মেনে নেয়। লোকজন বলে যে কোনো লটরপ্টর না থাকলে কি আবিয়ায়তা, অবিবাহিত, বেটা মানুষ 4 বাচ্চার মায়েরে বিয়ে করব? লোকজন কথা বলার সময় মুখ ভরে বলতে পারে, কিন্তু বিপদের সময় কেউ এসে পাশে দাঁড়াতে পারে না।
বিলকিসের ছেলে মেয়ে বাড়ি থেকে বেরোতে পারে না, লোকজন তাদের খোঁচা দিয়ে কথা বলে। বড় মেয়ে লিনা স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। চাচি তাকে দিয়ে বাড়ির যাবতীয় কাজকাম করিয়ে নেয়, অথচ তার থেকে বড় চাচাতো বোন সে একটা জিনিস এদিক থেকে ওদিক করে না। 19 থেকে 20 হলে চাচিও লিনাকে কথা শোনাতে ছাড়ে না। এতটুকু লিনার চরিত্র নিয়ে খুব বাজে বাজে কথা বলে। লিনা রাত হলে বালিশে মুখ চেপে কান্না করে, মাকে অভিশাপ দেয়, তাদের এই অবস্থার জন্য মাই দায়ী। বিলকিসের বড় ছেলে লিমন, যে তাদের এলাকায় একটা হাইস্কুলে 7-এ পড়ে, বয়সের কয়টা, একদিন এক সহপাঠী তাকে তার মাকে নিয়ে বাজে কথা বলে। লিমনের বাপ নাকি বিদেশ থেকে টাকা পয়সা দেয় না, লিমনের মা বেশ আগিরি করে টাকা কামিয়ে বাড়িঘর করেছে, তাদের ভরণপোষণ জুগিয়েছে। এই কথাগুলো শুনে লিমন ক্ষেপে গিয়ে ওই ছেলের সাথে ঝগড়া করে তার মাথা ফাটিয়ে দেয়। স্কুলের প্রিন্সিপাল অভিভাবক ডাকে। লিমনের অভিভাবক হিসাবে রহিম স্কুলে যায়। প্রিন্সিপাল লিমনের হাতে টিসি ধরিয়ে দেয়, রহিমকে অনেক কথা শুনিয়ে তারপর বিদায় করে। বাড়ি ফিরে রহিম লিমনকে পেন্টের বেল্ট দিয়ে ইচ্ছেমতো মারে, জায়গায় জায়গায় কালো জখম হয়ে গিয়েছিল। মারার পর রহিম ভয় দেখায় যে যদি তাদের কেউ এসব কথা রহিসের কাছে লাগায় তাহলে তাদের মেরে পুঁতে দিয়ে বলবে তারা মায়ের কাছে চলে গেছে। ছোট বাচ্চারা এত কিছু কি বুঝে? এই বয়সে যাদের বাবা মায়ের ছত্রছায়ায় বড় হবার কথা তারা জীবিত মা বাবা রেখেও অনাথের মতো জীবনযাপন করছে। ওদিকে প্রবাসী বাবা ঘুণাক্ষরেও টের পাচ্ছে না কিছু। রাতে 4 ভাই বোন একসাথে এক রুমে বসে জোড়াজড়ি করে কান্না করছে। লিনা লিমনের শরীরে মলম লাগিয়ে দিচ্ছে। ওদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে আহান, যার বয়স সবে 10 বছর। সে মনে মনে ফোন দিয়ে আটে কোনোভাবে বাবাকে সবকিছু বলে দিবে। একমাত্র আহান তার মাকে বিশ্বাস করে। বিলকিস সব থেকে বেশি আদর আহানকেই করত। কিন্তু বড় মেয়ে 14 বছরের হয়েও এত গর্বেজ বুঝতে পারল না। 4 জনের মধ্যে কেউই আর রাতের খাবার খেল না। ওদের কেউ ডাকতেও আসেননি, অবশ্য কোনোদিন ডাকেও না। রহিসের সহ্যসায়ী মা, তাকে যত্ন করার মতো আর কেউ নেই। এই কয়েকদিনে যত্নহীন অবস্থায় তিনি প্রায় নিঃশেষ হয়ে গেছে। নিজের মলমূত্রে রাত দিন একই অবস্থায় পড়ে থাকে। বাচ্চা মেয়ে লিনা মাঝে মাঝে এসে পরিষ্কার করিয়ে দিয়ে যায়। লিমনকে রহিম উনার সামনেই মেরেছে। লিমনের মায়ের খাওয়া দেখে উনার চোখ বেয়ে টকটক করে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। এত কষ্ট তিনি সহ্য করতে না পেরে রাতেই দুনিয়ায় মায়া ত্যাগ করেন। প্রতিদিন লিনাই দাদির খাওয়া দাওয়া থেকে শুরু করে যথাসাধ্য সব খোঁজখবর রাখত, কিন্তু আজকে লিনার মন ভালো নেই বিধায় আর দাদির কাছে এবং এনবিএসপি আসেনি। সকালে লিনাই দাদিকে দেখতে এসে দেখে দাদির আর শ্বাস চলছে না, চিৎকার দিয়ে কান্না করে লিনা চাচিকে ডাক দেয়। লিনার চাচি ঘুম ঘুম চোখে আসে। শাশুড়িকে মৃত অবস্থায় দেখে যেন উনার এক ফোঁটাও মন খারাপ হয়নি। উল্টো তিনি বলে ভালো হয়েছে, উনি মরছে, জায়গাটা খালি করে দিয়ে গেছে। লিনা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে চাচির দিকে। একটা পালিত কুকুর মরলেও মানুষের কষ্ট হয়, আর এটা তো জলজান্ত একটা মানুষ, চাচির একটু কষ্ট হচ্ছে না? লিনার দাদির দাফন সম্পন্ন হয়। বিলকিস প্রাক্তন শাশুড়ির মৃত্যুর সংবাদ শুনে তাকে দেখতে আসতে চান, কিন্তু উসমান বাধা দেয়। ও জানে যে রহিম তাকে বাড়িতে ঢুকতে দিবে না। বেশ কদিন কেটে যায়। বিলকিসের 3 ছেলেই এখন মাঠে কাজ করে, আর মেয়ে ঘরে। বাবার সাথে তাদের কথা হয় নিয়মিত, রোজ কথা বললেও তারা সাহস করে তাদের কষ্টের কথা বলতে পারে না। তাদের একটাই প্রশ্ন, আব্বা তুমি আইবা কবে? এই প্রশ্নের উত্তরে রহিস নিশ্চুপ থাকে। মাঝে মাঝে জবাবে বলে, সময় হলে আসব। কিন্তু রহিস জানে না, তার ঔরসজাত সন্তানদের তাকে দরকার, খুব করে দরকার। কয়েকদিন পরে রহিম পাগল হয়ে যায় রহিসকে বিয়ে করানোর জন্য। সে পাত্রীও ঠিক করে রেখেছে। ভাইয়ের কথায় রাজি হয়ে রহিসও সিদ্ধান্ত নেয় বিয়ে করে নিবে। রহিসের বিয়ে সম্পন্ন হয় মোবাইলের মাধ্যমে। রহিসের 4 ছেলে মেয়ে ভাবে এবার হয়তো তাদের একটা মা হবে, তাদের কষ্ট দূর হবে, কিন্তু বোকা বাচ্চারা এটা জানে না, তাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। বাচ্চাদের নতুন মা আসে,
লীনা সারাক্ষণ মায়ের পিছনে পড়ে থাকে, কিন্তু রহিসের নতুন বউ জমিলা, সে এসে থেকেই ভয়ঙ্কর। নিজের সংসারের চাবি নিজের আঁচলে বেঁধে নিয়েছে, রহিমের বউকে এখন কোণঠাসা করে দিয়েছে। লীনা, লিমন, আহানে আর আলীর মতো বড় চাচির জীবনে নেমে আসে দুঃখ। গোপনে রহিমের সাথে চলতে থাকে জমিলার প্রেমলীলা। জমিলা মূলত আগে থেকেই রহিমের প্রেমিকা। তাকে কাছে নিয়ে আসার জন্যই রহিম নিজের ভাইয়ের সাথে তার বিয়ে দেয়। রহিমের বউ সব জেনে চুপ থাকে, কারণ তার ওই দুনিয়ায় স্বামী ছাড়া আর কেউ নেই। রহিম তাকে ভয় দেখায়, মুখ খুললে তালাক দিয়ে দিবে, ফলে তার মেয়ের জীবনও হবে অনিশ্চিত। বিলকিসের জীবনে এখন সুখের শেষ নেই, উসমান তাকে খুব ভালোবাসে, যত্ন করে। বিলকিস এখন 3 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু বিলকিস তার বাচ্চাদের এক নজর দেখার জন্য ছাতক পাখির মতো ছটফট করে। তাদের বাড়ির পাশে প্রতিবেশীদের থেকে খবর নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা বিলকিসের সাথে কথা বলতে চায় না। বিলকিসের মতো চরিত্রহীনা মহিলার সাথে কথা বললে নাকি তাদেরও চরিত্র নিয়ে কথা উঠবে। বিলকিসের মনে হয় সে সুখে শান্তিতে সংসার করলেও এটা কলঙ্কের সংসার। বিলকিস এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার চায়, তার সন্তানদের সুখ কামনা করে। দিন যায় মাস যায়, বিলকিসের বাচ্চাদের আর ভাগ্য পরিবর্তন হয় না। আহান একদিন তার চাচা আর নিজের সৎ মাকে এর বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে। এত কিছু না বুঝলেও আহান এতটুকু বুঝতে পারে যে তারা একসঙ্গে কোনো ভালো কাজ করছে না। আহান বড় বোনকে সবটা বলে। এই সব শুনে লীনা আহানের মুখ চেপে ধরে বলে, চুপ, একদম কাউকে কিছু বলবি না, বললে চাচা আমাদের মারবে। আহান চুপ হয়ে যায়। তবে তাদের ভাগ্য পরিবর্তন করতে কাউকে না জানিয়ে দেশে আসে রহিস। খুশি মনে সে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই সে লীনাকে ঘর মুছতে দেখে। রহিসের জানামতে লীনা নিয়মিত স্কুলে যায়, প্রাইভেটে যায়, তো আজকে স্কুল কামাই করে বাড়িতে কাজ করছে কেন? রহিস লীনা ডাক দেয়। লীনা রহিসকে দেখে দৌড়ে এসে রহিসের বুকে ঝাঁপিয়ে পড়ে। বাবাকে জড়িয়ে ধরে নিজের চোখে জমিয়ে রাখা অশ্রু বিসর্জন দিতে থাকে। রহিস মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেয়। রহিসের বউ জমিলা এসে দেখে রহিস এসেছে, মনে মনে জমিলা খুশি হতে পারে না, কিন্তু রহিসকে দেখে মিথ্যা হাসি দিয়ে এসে রহিসকে জড়িয়ে ধরতে যায়। রহিস দূর থেকে হাতের ইশারায় জমিলাকে থামিয়ে দেয়। রহিসের হাতের ইশারায় জমিলা থেমে যায়। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রয়। রহিস তার মেয়েকে নিয়ে ভিতরে চলে যায়। একটা ছেলে রহিসের আনা সব জিনিসপত্র ঘরের ভিতরে দিয়ে যায়। যেই রুমে রহিসের মেয়ে থাকে রহিস সেই রুমে যায়, লীনা ফ্যান ছেড়ে দেয়। রহিস লীনাকে জিজ্ঞেস করে, কি রে লিমন, আহান আর আলী কই? আব্বা হেরা হাওড়ে গেছে বড় চাচার সাথে কাজ করত। কেন? স্কুল নেই? লীনা মাথা নিয়ে নেয়। তারপর আস্তে আস্তে করে বলে, আম্মা জানের পর আমরা আর স্কুলে যাইতে পারি নাই আব্বা, সবাই আমরারে লইয়া হাসি তামাশা করে। এর লাইগা বড় চাচা আমরা সবাইরে স্কুলে যাইতে মানা কইরা দিছে। কিন্তু আমি তো পড়াশোনার খরচের জন্য টাকা পাঠাইছি। লীনা মাথা নিয়ে রাখে, আর কিছু বলে না। একটু পরে বলে, তোমার লাইগা ঠান্ডা পানি লইয়া আই। এই বলে লীনা ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরুতেই লীনার সৎ মা তার হাতটা শক্ত করে চেপে ধরে বলে, যদি বাপের কাছে কিছু লাগাইছস, তাইলে তোর খবর আছে মাগি, সব কয়টারে মায়েরা পুইতা দিমু, নয়তো এমন কলঙ্ক লেইপা দিমু তোর গায়ে, তোর মায়েরে যেমনে সবাই ঘৃণা করে তোরেও করব। লীনা ব্যথায় আক্ষরে উঠে, জমিলা খুব জোরে হাতটা চেপে ধরেছিল তাই। ছোট আম্মা, আমারে ছাইড়া দেও, আমি আব্বারে কিছু কইতাম না। জমিলা লীনাকে ছেড়ে দিয়ে রুমে ঢুকে। হাতের আঙুলে শাড়ি পেছাতে পেছাতে বলে, আপনি আইবেন, আমারে কইলেন না, একটু সুন্দর কইরা সাইজ্জা গুইজ্জা থাকতাম। রহিস মোবাইলে কিছু একটা দেখছিল, জমিলার কথা শুনে মাথা তুলে তাকিয়ে বলে, এত সাজগোজের দরকার নেই, আমি কৃত্রিম কিছুই পছন্দ করি না।
জমিলা জবাবে আর কিছু বলে না। রহিসের গা ঘেঁষে গিয়ে পালঙ্কে বসে তারপর আহ্লাদি কণ্ঠ বলে, আমার লাইগা কি আনছেন? রহিস হাতের ইশারায় বড় একটা লাগেজ দেখিয়ে দিয়ে বলে, এই ব্যাগটায় সবার জন্য সবকিছু আছে, যার যার জিনিসে যার যার নাম লিখা আছে। খুলে দেখি? না, সবাই আসুক, একসাথে খুলে দেখবে। এর মধ্যেই লীনা আসে পানি নিয়ে। রহিস পানি খায়। রহিসের ভাইয়ের বউ সাজেদা আসে লীনার থেকে জানতে পেরে যে রহিস এসেছে। রহিস আসাতে রহিমের বউ খুশি হয়, কারণ এতে রহিম আর জমিলার মেলামেশাটা একটু হলেও কমবে। সাজেদা রহিসের সঙ্গে কৌশল বিনিময় করে। রহিস সাজেদাকে জিজ্ঞেস করে, রানু কই ভাবি? ও স্কুলে গেছে, এইবার ও মেট্রিক পরীক্ষা দিব তো স্কুল বাদ দেন যায় না। ও, লীনা, হ্যাঁ আব্বা। তোরা কি স্কুলে ভর্তি নেই? লীনা মাথা নত করে বলে, না আব্বা। কেন? তোমারে তো কইছি আমরা শরমে স্কুলে যাইতে পারি না, মাইনসে আমরারে খেপায়। রহিস নিজের হাতের মুঠি শক্ত করে বিছানায় জোরে একটা কিল বসায়। তারপর চিৎকার করে বলে, তাহলে তোমাদের 4 জনের ভর্তি, বই কেনা, প্রাইভেট এবং যাতায়াত ভাড়ার জন্য যে আমি মাসে মাসে টাকা পাঠিয়েছি ওইগুলো কি হয়েছে? লীনা ভয় কেঁপে উঠে। জমিলা লীনার দিকে অগ্নিচক্ষু নিক্ষেপ করে। রহিস এইবার সাজেদাকে বলে রহিমকে কল দিয়ে বাড়িতে আসতে বলতে। সাজেদা গিয়ে রহিমকে কল দেয়। রহিম হাওড়ে গাছের ছায়ার নিচে বসে বসে সিগারেট খাচ্ছিল আর লিমন, আহান, আলী খেতে কাজ করছিল। মাজেদার কল দেখে রহিম বিরক্ত হয়ে কল রিসিভ করে। আপনি তাড়াতাড়ি বাড়িতে আইয়েন, রহিসের 3 পোলারে লইয়া আইয়েন। কেন? রহিস আইছে। দিন দুপুরে কামের মধ্যে কল দিয়া মস্কারা করো? আপনের সাথে আমি কোনোদিন মস্কারা করছি? রহিসে কইছে আপনেরে আমি আইতে কইতাম, এখন আপনি আইলে আইয়েন, না আইলে নাই। সাজেদা এই বলে কল কেটে দেয়। রহিম ছেলেদের ডাক দিয়ে বলে হাত মুখ ধুয়ে নিতে, ওরা বাড়ি যাবে। রহিম বাড়ি ফিরে হাসি মুখে ভাইকে গিয়ে জড়িয়ে ধরে। রহিস নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার ছেলেরা কাম করতে যায় কেন ভাইজান? আমি কি তাদের ভরণপোষণের টাকা দেই নাই? তারা স্কুলে যায় না কেন? আমি তাদের স্কুলে যাইবার সব খরচ দিছি। স্কুলের পোলাপান আমার ছেলে মেয়েদের উত্ত্যক্ত করে, আপনি কি পারেন না স্কুলে নালিশ করতে? নালিশ কইরা কয়জনের মুখ বন্ধ করমু? ভাবছিলাম কইরা দিন যাক, এইসব কাহিনী মানুষে ভুইলা যাক, পরে ভর্তি কইরা দিমুনে সবরে। তোরে কিছু জানাই নাই, তুই কষ্ট পাবি এর লাইগা। তা না হয় বুঝলাম, কিন্তু আমার এই ছোট ছোট ছেলে মেয়ে কাম করবো কে লাইগা? ওরা নিজের ইচ্ছেতেই কামে যায়। বিশ্বাস না হইলে জিগা। লিমন আর আলী চাচার কথায় সায় দেয়, কিন্তু আহান গম্ভীর মুখে বসে থাকে। রহিস নিজের সাথে করে আনা বড় লাগেজটা খুলে একে একে সব জিনিসপত্র বের করে। লীনা, জমিলা, রানু আর সাজেদার জন্য এনেছে শ্যাম্পু, কন্ডিশনার, লোশন, ঘড়ি। ভাইয়ের জন্য একটা ঘড়ি। ছেলেদের জন্য স্মার্ট ঘড়ি, খেলনা গাড়ি, কম্বল, খেজুর, চকলেট আরও কিছু জিনিসপত্র। এগুলো ভাগাভাগি শেষ হলে রহিস নিজের হাত ব্যাগ থেকে একটা বক্স বের করে। বক্সটা খুললে দেখা যায় এতে আছে একটা সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি এবং টিকলি। জমিলা মনে করে এগুলো হয়তো তার জন্য এনেছে, কারণ সে নতুন বউ। খুশি খুশি মুখ নিয়ে জমিলা এগিয়ে যায় বক্সটা হাতে নিতে। তখন বক্সটা রহিস লীনার হাতে তুলে দিয়ে বলে, তোর বিয়ের সব গহনা নিয়ে আইছি, দেখতো কেমন হয়েছে? লীনা বক্সটা হাতে নিয়ে গহনাগুলোতে হাত বুলিয়ে বলে, খুব সুন্দর আব্বা। জমিলা মুখ ভোতা করে বলে, মেয়েদের কি বাপের বাড়ি থাইকা সোনার গয়না দেন লাগে? সোনা তো জামাই দিয়ে নেয়, আপনি এই গয়নার সেটটা আমারে দিয়ে দেন।
বিলকিসের রাইখা যাওয়া গহনা তুমি পাইছ না? এই দিয়ে আমার মেয়ের, এইগুলাতে নজর দিবা না। রহিম রহিসকে জিজ্ঞেস করে, কয়দিনের ছুটি লইয়া আইছস? ছুটি কাইটা আই নাই। তাইলে? ভিসা কাইটা আইছি। এই কথা শুনে রহিম আর জমিলার মুখ কালো হয়ে যায়। রহিস যদি আর বিদেশ না যায় তাহলে তো সব থেকে বড় লস রহিমের। রহিস দেশে ফিরেছে, এই কথাটা বিলকিসের কানে আসে। বিলকিসের একটা মেয়ে হয়েছে যার 3 মাস। বিলকিস এখন উসমানের বাড়িতে। উসমানের বাবা মা বিলকিসকে মেনে নিয়েছে। উসমান তার বাবা মাকে শরীয়ত মোতাবেক জায়েজ না জায়েজ সব বুঝিয়েছে, ধর্মের জ্ঞান দিয়েছে। আর বিলকিসের মেয়ে মাশা আল্লাহ অনেক মিষ্টি দেখতে। নাতিনের মুখ দেখা উসমানের মা বাবা বিলকিসকে ঘরে তুলে নেয়। রহিস এসেছে শুনে বিলকিসের শান্তি লাগে, আর যাই হোক তার বাচ্চারা এখন আর অনাথের মতো থাকবে না। রহিসের কথা মনে পড়লে বিলকিসের মনের কোনায় একটু কষ্ট অনুভব হয়, কারণ একটা সময় ওই মানুষটাকে বিলকিস ভালোবাসতো, খুব ভালোবাসতো, এতটা ভালো উসমানকে বাসতে পারেনি, উসমানের থেকে এত আদর যত্ন পেয়েও। বিলকিস চায় রহিসকে মন থেকে মুছে দিতে কিন্তু পারে না। 15 বছরের সংসার, সে ছিল বিলকিসের সব, তাকে কিভাবে বছর খানিকের মধ্যেই ভুলে যাবে? এই নিয়ে বিলকিসের খুব অপরাধ বোধ কাজ করে। বিলকিসের মনে হয় সে উসমানের প্রতি অবিচার করছে। এসব চিন্তা ভাবনার মধ্যেই বিলকিসের মেয়ে কান্না করে ওঠে। উসমানের মা নাতনির নাম রেখেছে মিহিরিমা। বিলকিস মিহিরিমাকে চায়নি, ভুলবশত প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল। সে চেয়েছিল বাচ্চাটাকে নষ্ট করে দিতে, কিন্তু ধার্মিক উসমান তা করতে দেয়নি। মিহিরিমা জন্মের পরও বিলকিস তার প্রতি যত্নশীল নয়। মিহিরিমার কান্না করলে তার বিরক্ত লাগে, সে তার আগে 4 সন্তানের জন্য ব্যথিত। মিহিরিমা কান্না করতে করতে হেঁচকি উঠে যায়। উসমানের মা অন্য রুম থেকে চলে আসে। ওনার আসার শব্দ শুনে বিলকিস ঘুমাবার ভান করে। উসমানের মা এসে নাতনিকে নিয়ে যায়, আর বিলকিসকে ঘুমন্ত ভেবে কিছু বলে না। মিহিরিমার সব খেয়াল তিনিই রাখেন, বিলকিস তো এই সংসারে উদাসীন। নিজের শয়নকক্ষে রহিস শুয়ে শুয়ে বিলকিসের সাথে কাটানো রঙিন মুহূর্তগুলো মনে করছিল। কত সুন্দর সাজানো গুছানো জীবন ছিল তাদের। বিলকিস এমন চরিত্রহীন বেরুবে তা রহিসের ভাবনাতেও আসেনি, কিন্তু তার ভাই এমনভাবে বলেছে তা বিশ্বাস না করে উপায় নেই। আজকে জমিলাকে সকাল সকাল উঠে রান্না চাপাতে হয়েছে। রহিস বলেছে রান্না করার কথা। জমিলার মন মেজাজ খারাপ হয়ে আছে। রাতে জমিলা খুব সুন্দর করে সাজগোজ করে রহিসের কাছে গেলে রহিস তাকে একটু স্পর্শও করল না। জমিলা ছোটবেলা থেকে শুনে আসছে আগুন আর মোম পাশাপাশি থাকলে মোম বলবে নিশ্চিত, পুরুষ মোম হলে নারীরা আগুনের ন্যায়। কিন্তু এত সুন্দর কামনাময়ী নারীর দিকে রহিস ফিরেও তাকালো না। রহিসের পৌরুষত্ব নিয়ে সন্দেহ জাগে জমিলার মনে। কারণ জমিলার মতো মেয়েরা জানে না কামনার চেয়েও বড় কিছু হচ্ছে ভালোবাসা। প্রকৃত পুরুষ ভালোবাসার টানে নারীর শরীর স্পর্শ করে। জমিলা রান্নাঘরের ঘটিবাটি জোরে জোরে মেঝেতে ফেলছে যাতে কেউই ঘুমাতে না পারে। লিনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে আসলে দেখতে পায় জমিলা চুলোয় ভাত চাপিয়ে সবজি কাটছে। লিনা দৌড়ে গিয়ে জমিলার থেকে বটি নিয়ে বলে, আমি সবজি কাইটা লইতেছি ছোট মা, তুমি গিয়ে ঘুরি মও। আর নাটক করণ লাগবো না, বটিটা আমার হাতে দে। তখনই রহিস আসে রান্নাঘরে। লিনার উদ্দেশ্যে বলে, আজকে তোমাদের সবাইকে স্কুলে ভর্তি করিয়ে আসবো, আর কেউ যেন তোমাদের উত্ত্যক্ত করতে না পারে সেই ব্যাপারটাও দেখব। এখন যাও গিয়ে তৈরি হয়ে নাও, তোমার মা রান্না শেষ করলে আমার খেয়ে বেরোবো। ভাইদেরও গিয়ে ডেকে তুলো। বলে রাখি, রহিস দীর্ঘদিন বিদেশে থাকার কারণে তার ভাষার পরিবর্তন হয়েছে। সে মাঝে মাঝে গ্রামের ভাষায় কথা বলে আর মাঝে মাঝে শুদ্ধ ভাষায়। লিনা মাথা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। রহিস জমিলার উদ্দেশ্যে বলে, রুই মাছ দিয়ে চাল কুমড়ার ঝোল আর লইট্টা শুটকির ভুনা রান্না করবে। এগুলো রান্না করতে পারো তো? জি পারি। তয় আপনি কি আমারে শুধু কামকাজ করানোর জন্য বিয়ে করছেন? কেউই কামকাজ করানোর জন্য বিয়ে করে না।
তবে নিজের সংসারের কাজ প্রত্যেক স্ত্রী নিজেই করে। এবার জমিলা গলার আওয়াজে খানিকটা খাদ লাগিয়ে বলে, তয় কাল রাইতে আপনি আমার স্ত্রীর হক আদায় করলেন না কেন? আমি আপনার লাইগা সাজুত করছিলাম। রহিস হেসে বলে, এটার জন্য তোমার মন ভারী? কাল আমি ক্লান্ত ছিলাম বেশ, তবে বিয়ে যখন করেছি তোমার সব হকই আদায় করব, চিন্তা করো না। এই বলে রহিস এখান থেকে চলে যায়। অনেক দিন হলো জমিলার রান্নাঘরে ঢোকা হয় না, তাই এখন রান্না করতে কষ্ট লাগছে, খুবই বিরক্ত লাগছে। তবে জমিলা মনে মনে অন্য ফোন দিয়ে আসছে, তাকে আগে রহিসের বাচ্চার মা হতে হবে। রহিসের বা রহিমের দুজন থেকে একজনের বাচ্চা হলেই হবে, তবে রহিস যেন টের না পায় তারও খেয়াল রাখতে হবে। তাহলে পায়ের নিচের মাটিটা একটু শক্ত হবে, তখন রহিসের 4 বাচ্চা থেকে মুক্তি পাওয়াটা সহজ হবে। ওরা চলে গেলে রহিসের সহায় সম্পত্তির মালিক হবে শুধুমাত্র জমিলা। যদিও রহিমও এর ভাগ চায়, তবে জমিলার আগব বোয়াল একাই সব গ্রাস করার চিন্তাভাবনা করছে, রহিমকে শুধু সে নিজ স্বার্থে ব্যবহার করছে। রহিস নিজের 4 সন্তানকে নিয়ে খেতে বসেছে। তরকারি দিয়ে মাখিয়ে এক লোকমা ভাত মুখে নিতেই রহিসের মুখ তেতো হয়ে যায় লবণে। রহিস থুতু দিয়ে ফেলে দেয় মুখে নেওয়া খাবার। বিরক্ত নিয়ে বলে, এসব কি অখাদ্য রান্না করেছ? কি হয়েছে? আমি তো সব ঠিকঠাকই। হ্যাঁ, সব ঠিকঠাক দিয়ে লবণের তরকারি করেছ, মুখে দেওয়া যাচ্ছে না। বিলকিস তো কি সুন্দর সব ঠিকঠাক দিয়ে রান্না করত। কাল রাতের রান্নাটাও মোটামুটি ভালো ছিল, যা লিনার রান্না ছিল। লিনা রান্নাবান্না বিলকিসের থেকেই শিখেছে। রহিস ভাতের থালায় পানি ঢেলে দিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বলে, আর খেতে হবে না, উঠে পড়, বাহিরে খেয়ে নিব আমরা। ওরা উঠে যেতে নিলে জমিলা পিছন থেকে বলে উঠে, আমি কি খাবো? নিজে যা রান্না করেছো তাই খাও। আর দুপুরে এসে যেন খাওয়ার যোগ্য কোনো খাবার পাই। এই বলে রহিস গটগট পায়ে চলে যায়, সাথে সাথে বাচ্চারাও। রহিস যেতেই রাগে জমিলা নিজের হাতে থাকা কাচের বাটিটা জোরে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়, তারপর রাগে ফুঁসতে থাকে। রহিসকে বের হয়ে যেতে দেখেই রহিম চুপি চুপি জমিলার কাছে চলে আসে। এসে দেখে জমিলার আগে ফুঁসছে আর বাসন কোসন ধুয়ে রাখছে। রহিম এসে জমিলাকে পিছন থেকে জড়িয়ে ধরে। জমিলা ছিটকে রহিমের থেকে দূরে সরে গিয়ে জোরে চেঁচিয়ে বলে ওঠে, কি অসভ্যতা হচ্ছে? রহিম ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এর মধ্যে অসভ্যতার কি আছে? একজন পরস্ত্রীকে স্পর্শ করা অসভ্যতম নয় তো কি? রহিম জমিলার কোমরে ধরে কাছে টেনে নিয়ে হাত দিয়ে গালে স্লাইড করতে করতে বলে, বোঝা যাচ্ছে আজ তোমায় প্রথম স্পর্শ করছি সুন্দরী। জমিলা আবার দূরে সরে গিয়ে বলে, তখন আর এখনের মধ্যে ব্যবধান আছে, এখন আমার স্বামী দেশে। তো কি হয়েছে? এখন তো আরও বাড়ি নেই। না থাকলে কি হয়েছে? আমার তো অনেক কাজ আছে। কাজগুলো রানুর মায় কইরা দিবনে। না, তার দরকার নাই। তাইলে লও আমিও তোমারে সাহায্য করি, দুইজনে মিল্লা কাজ শেষ কইরা তারপরে যা করার করমনে। রহিসের রাইতে মেলা দেরি। জমিলা বুঝতে পারে ও যত যাই করুক রহিম এখান থেকে যাবে না, তাই ওকে আর দাঁড়ানোর চেষ্টা করল না। রহিস বাচ্চাদের নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে সকালের খাবার খেয়ে চলে যায় স্কুলে। তাদের এলাকায় নামকরা একটা ভালো স্কুলে তার বড় 3 ছেলে মেয়েকে ভর্তি করিয়ে নেয়। লিমনকে যেহেতু টিসি দেওয়া হয়েছে, ওর চরিত্র একটু কালো দাগ পড়েছে, তাই ওকে ভর্তি করাতে মোটা অঙ্কের টাকা ঢালতে হয়, যদিও অন্য স্কুলে ভর্তি করা যেত। কিন্তু রহিস 3 ভাই বোনকে একই স্কুলে ভর্তি করতে চায়। লিনা ক্লাস 10-এ, লিমন 8-এ আর রাহান 6-এ ভর্তি হয়। এবার ভর্তি করার পালা ছোট ছেলে আলীকে। রহিস ঠিক করে আলীকে আগের মাদ্রাসাতেই ভর্তি করা হবে। সবাই মিলে অটোতে করে মাদ্রাসায় চলে আসে। মাদ্রাসার অফিস কক্ষে রহিস বসে আছে, তখনই তার পাশ কাটিয়ে চলে যায় বিলকিস। ও একটা দরকারে উসমানের কাছে এসেছিল।
বোরকা পরা অবস্থায় রহিস বিলকিসকে দেখলেও চিনতে পারেনি, তবে বিলকিস ঠিকই চিনেছে। একটু আড়ালে গিয়ে বিলকিস তার 4 সন্তানকে প্রাণ ভরে দেখে নেয়। ওদের হাসি খুশি দেখে বিলকিসের আত্মা জুড়িয়ে যায়। ওর খুব ইচ্ছে করছিল সন্তানদের জড়িয়ে ধরে আদর করতে, বহুদিনের জমানো মায়া মমতা উজাড় করে দিতে সন্তানদের। কিন্তু তা এখন সম্ভব না। বিলকিস এখন রহিসের সামনে আর পড়তে চায় না। সময় হলে সব ফিরে পাবে, সন্তানদের কাছে পাবে, কিন্তু রহিসকে আর পাবে না। ছেলেকে ভর্তি করিয়ে রহিস তাদের নিয়ে চলে যায় মার্কেটে। তাদের দামি দামি কাপড় চোপড় কিনে দেয়, জুতা কিনে দেয়। বহুদিন পর রহিসের ছেলে মেয়ে এত খুশি হয়। আহান মুখ ফুটে বলেই দেয়, আম্মা জানের পরে এই প্রথম আমরা পেট ভইরা ভাত খাইছি আব্বা, এই প্রথম আমরা মন খুইল্লা হাসতাছি। আহানের কথায় রহিস ওর দিকে তাকিয়ে বলে, তোমাদের ভরণপোষণের জন্য তো যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছি, তাহলে তোমাদের খাওয়ার সংকট হবে কেন? আহান আর কিছু বলার আগেই লিনা মাঝখান থেকে বলে ওঠে, আম্মার কথা মনে পড়তো খুব, তাই খাওন দাওনের মন চাইতো না, এখন তুমি আইয়া পড়ছো তাই আম্মার কথা কম মনে পড়ে। লিনা আহানের হাতে আস্তে করে একটা চিমটি কেটে কানে কানে বলে, বেশি বকর বকর করিস না, বিপদে পড়বি। বোনের এমন সবকিছু লুকিয়ে চলা আহানের একদমই পছন্দ হয় না। সে কি জন্য এমন করছে? আব্বাকে বলে দিলেই তো হয়, ছোট মা আর বড় চাচা শাস্তি পায়। তবে রহিস এতদিনে বুঝতে পারে বাচ্চাদের জন্য টাকা পয়সাই সব না, মা বাবার ভালোবাসারও দরকার আছে। কেনাকাটা শেষে রহিস বাচ্চাদের নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে রহিস সোজা তার রুমে ঢুকে যায়। জমিলের জন্য কিছু কেনাকাটা করেছে তা ওকে দিতে। রুমে ঢুকে রহিস যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার বড় ভাইয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় তার বিয়ে করা বউ জমিলা। আহানো বাবার পিছু পিছু আসলে রহিস তার চোখ হাত দিয়ে চেপে ধরে ওকে বের করে দেয়। রহিস রাগে দিশাহারা হয়ে রহিমকে গিয়ে একটানে জমিলার উপর থেকে তুলে, জমিলা রহিম দুজনেই উলঙ্গ। রহিমের লুঙ্গি পরবার সময়টা না দিয়েই রহিস তাকে একের পর এক খিল ঘুষি দিয়ে যায় আর অশ্লীল ভাষায় গালিগালাজ করতেই থাকে। জমিলা তাড়াতাড়ি করে কাপড় পরে নেয়। কি থেকে কি হয়ে গেল, সব প্ল্যানে পানি পড়ে গেল। কেন যে রহিমের কথা শুনে তার সাথে এখনই শুইতে গিয়েছিল, দরজাটাও বন্ধ পর্যন্ত করেনি কেন? হয়তো এটা আল্লাহরই কোনো ইশারা, আল্লাহই আজকে জমিলা আর রহিম ধরিয়ে দিতে চেয়েছেন বলেই ওরা ধরা পড়েছে। রহিসের শক্তির কাছে রহিম কিছুতেই পেরে উঠছে না। এমনিতেও রহিমের থেকে বলশালী, কিন্তু আজকে যেন রহিসের শরীরে অলৌকিক শক্তি ভর করেছে। রহিম এমনভাবে মারছে যে মনে হচ্ছে আজ রহিমের মৃত্যু নিশ্চিত। জমিলা আর না পেরে ছুটে আসে রহিসকে আটকাতে। জমিলাকে রহিস এক ধাক্কায় ফেলে দেয়, পালঙ্কের কোনায় জমিলার কপাল লেগে খানিকটা কেটে যায়। জমিলা চিৎকার করে ডাকতে থাকে, রানুর মা, ও রানুর মা, তাড়াতাড়ি ইয়ো, তোমার জামাইরে আজকে মাইরা ফালাইব। রহিমের বউ জমিলার গলার আওয়াজ পেয়ে দৌড়ে এসে দেখে রহিমকে মারছে। রহিমের বউ গিয়ে সোজা রহিসের পা ধরে নেয়। রহিসের বাচ্চারাও সব ভিতরে চলে আসে। চিৎকার চেঁচামেচির আওয়াজে কয়েকজন প্রতিবেশীও চলে আসে। রহিমের বউ রহিসের পা ধরে কান্না করতে করতে বলে, ভাইরে ছাইরা দে, ওহে মইরা যাইব, আমার মাইয়া দা এতিম হইয়া যাইব, আমার মা বাপ নাই, আমি কই যাইমু? কার কাছে যাইমু? ওই মানুষটা ছাড়া যে আমার কেউই নাই। এই পশুটারে বাঁচাইতে আইও না ভাবি, তুমি ছাড়ো, আজকে আমি ওরে মাইরাই ফালাইমু। প্রতিবেশী দুইটা পুরুষ রহিমকে ছাড়িয়ে নিয়ে রহিসকে ধরে রাখে। রহিস বারবার বলছিল, আমারে ছাড়ো, হারামির বাচ্চারে আমি আজকে মাইরা ফালাইমু। লিনা গিয়ে রহিসকে জড়িয়ে ধরে বলে, তুমি শান্ত হও আব্বা, তুমি শান্ত হও, চাচারে মাইরা ফালাইলে তোমারে পুলিশে ধইরা লইয়া যাইব, তখন আমরা কি হইব আব্বা, তুমি শান্ত হও। তুমি শান্ত না হইলে আমরা মা বাপ জীবিত রাইখা এতিম হইয়া যাইমু। NBSP। লিনার বলা কথাটা যেন রহিসের উপর মন্ত্রের মতো কাজ করে। রহিস তখনই শান্ত হয়ে মেয়েকে জড়িয়ে ধরে 3 ছেলেকে ইশারায় কাছে ডাকে।
4 সন্তানকে বুকে নিয়ে রহিস অশ্রু বিসর্জন দেয়। কথায় আছে, পুরুষ মানুষের হৃদয় পাথরের ন্যায়, তাদের কাঁদানো সহজ নয়। কিন্তু রহিস আজকে কাঁদছে, পাথরের হৃদয় ভেঙে অশ্রু ঝরছে তার কপোল বেয়ে। রহিমের বউ এসে রহিসের সামনে হাঁটু ভেঙে বসে কান্না করতে করতে বলে, আমারে ক্ষমা কইরা দে ভাই, বিলকিসের সাথে করা অন্যায় দেখাও আমি চুপ আছিলাম দেখা আল্লাহ আমারে শাস্তি দিতেছে। তুমি বলতে চাইছো ভাবি? রহিমের বউ আহাজারি করতে করতে বলে, ওরে বিলকিসের চরিত্র ছিল খাঁটি, পবিত্র। রহিম মেহের উপর কলঙ্কের দাগ লাগাইছে, তোর সহায় সম্পত্তি ভোগ কইরা খাইবার লাইগা। আমিও তোর ভাইয়ের সঙ্গ দিছি এই ভাইবার যে আমি আর আমার মাইয়া সুখে থাকমু, তোর সম্পত্তি আমরাই ভোগ করমু। কিন্তু আমার সব আশায় পানি ঢেলে তোর ভাই তোর জন্য বিয়ে করাইয়ে নতুন বউ আনে। কিন্তু আমি জানতাম না এই জমিলা কাল নাগিনীর লগে তোর ভাইয়ের অবৈধ সম্পর্ক আছে। কয়েকদিন পরে আমি টের পাইলাম তোর ভাইয়ের জমিলার অবৈধ সম্পর্ক আছে। ওই দিন আমি এইসব নোংরা মেলামেশার প্রতিবাদ করলে তোর ভাই আমারে গরুর মতো পিঠায়। সেদিন আমারে বুঝাইয়া দেয় যে আমি ওর জীবনে সহ্য সঙ্গী ছাড়া কিছুই না, তার বাচ্চার মা হিসাবে আমার কোনো সম্মান, মূল্য নেই। ওই আমারে হুমকি দিচ্ছে ওদের সম্পর্কে বাধা দিলে আমারে খুন করব। তোর ভাই আর তোর নতুন বউ, তোর ছেলে মেয়েরে আর আমারে চাকরের মতো খাটাইছে। তুই তো জানিসই আমার 3 কুলে কেউ নাই, আমারে মায়েরা পুইতা দিলেও মামলা দেওয়ার মতো কেউ নাই। আমি মইরা গেলে আমার মায়েরা গাঙ্গে ভাসব, এর লাইগা আমি মুখ বন্ধ কইরা রইছি। লিনারে জিগা ওরেও ডর দেখাইয়া রাখছে। রহিস লিনার দিকে তাকালে লিনাও কান্না করতে করতে বলে, হ আব্বা চাচি ঠিক কইতেছে। রহিসের ছেলেরাও কান্না করতে করতে সব বলে দেয়। রহিমের বউ রহিসের পা চেপে ধরে কান্না করতে করতে বলে, আমারে মাফ কইরা দে ভাই, আমি তোর ভাইয়ের অন্যায় সাথ দিছি, আমিও সমান পাপী। রহিস দুহাতে মাথা চেপে ধরে বসে থাকে। তারপর কাঁদতে কাঁদতে বলে, তোমরা আমার সোনার সংসারটারে ভাঙ্গা দিলা, আমার বিলকিসের সাথে এত অন্যায় করলা। আমরা ক্ষমা কইরা দিলেও তোমরারে আল্লাহ ক্ষমা করব না। তোমরা এখন এই মুহূর্তে আমার ঘর থাইকা বাইর হইয়া যাও। প্রতিবেশীরা এখন বিলকিসের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, সবাই হায় হায় করছে। অথচ তারাই একটা সময় বিলকিসের মুখে থুতু ছিটিয়েছে। কেউ ওকে একটু আশ্রয় দেয়নি। রহিস জমিলাকে তালাক দিয়ে দেয়। জমিলা আর রহিমকে নিজের ঘর থেকে বের করে দিয়ে থানায় চলে যায়। থানায় গিয়ে রহিমের নামে মামলা করে, তার বাচ্চাদের অত্যাচার করার আর তার সম্পত্তি আত্মসাৎ করার জন্য। রহিস কোন মাসে কত টাকা রহিমকে পাঠিয়েছে তার সব ডকুমেন্টস দেয় এবং তার বাচ্চাদের দিয়ে সাক্ষী দেওয়ায়। সব তথ্য যাচাই বাছাইয়ের পর কোর্ট রহিমের সব সম্পত্তির মালিকানা রহিসকে দিয়ে দেয়, যদিও ওর তেমন কিছুই ছিল না, টাকা পয়সা সব জুয়া খেলে আর মেয়ে বাজি করেই ফুরিয়ে দিয়েছে। এবং রহিমকে 1 বছরের কারাদণ্ড দেয়। রহিম অনেক আকুতি মিনতি করেছিল ওকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু রহিসের মন বলেনি, একটুও মায়া হয়নি। কেন মায়া হবে? রহিম কি তার বাচ্চাদের মায়া দেখিয়েছিল? জমিলার উপরও শিশু নির্যাতনের মামলা দেওয়া হয়, কিন্তু জমিলা পালিয়ে কোথায় চলে যায়, কেউ ওর খোঁজ জানে না। সব কাজ সেরে এখন রহিসের মনে হচ্ছে বিলকিসের কাছে ক্ষমা চাওয়া উচিত, যেই ভাবা সেই কাজ। উসমানের ঠিকানা সংগ্রহ করে রহিস তার 4 ছেলে মেয়েকে নিয়ে চলে আসে বিলকিসের বাড়িতে। রহিসকে দেখে বিলকিসের শাশুড়ি চিনতে পারে না প্রথমে, পরবর্তীতে রহিস তার পরিচয় দিলে বিলকিসের শাশুড়ির মোটেও ভালো লাগে না রহিসকে এখানে দেখে। বিলকিসের শাশুড়ি রুষ্ট স্বরে জিজ্ঞেস করে, কি চাই এখানে? রহিস বিনয়ের সহিত উত্তর দেয়, বিলকিসের সাথে দেখা করতে চাই। বিলকিস এখন পর্দা করে, পরপুরুষের সঙ্গে দেখা করা যাবে না। তোর বাচ্চাদের সাথে তো দেখা করতে পারে। তা পারে। এই বলে উনি বিলকিসের ছেলে মেয়েকে ভিতরে ডেকে নেয়। বাচ্চারা খুশিতে দৌড়ে ভিতরে যায়। কিন্তু বিলকিসের শাশুড়ি রহিসকে ভিতরে আসবার কথা বলে না, তাই রহিস বাইরেই দাঁড়িয়ে রয়।
বিলকিস রুমের ভিতরে মিহিরিমাকে ফিডিং করাচ্ছিল, তখনই আহান আর আলী গিয়ে মাকে জড়িয়ে ধরে। আচমকা নিজের ছেলে মেয়েকে দেখে বিলকিসের তো খুশির শেষ নেই। মিহিরিমাকে নামিয়ে রেখে 4 সন্তানকে জড়িয়ে ধরে, শুকিয়ে খাক হওয়া মাতৃহৃদয় ভিজে যায় সুখের বন্যায়। বিলকিস তার মমতা উজাড় করে দেয় সন্তানদের। লিনা মাকে সব খুলে বললে বিলকিস স্বস্তি পায়, তার কলঙ্ক ঘুচল। এখন কেউ তাকে কলঙ্কিনী বলতে পারবে না, আর না কেউ তার সংসারকে কলঙ্কের সংসার বলতে পারবে। বাহিরে কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে রহিস, গরমে শরীর বেয়ে ঘাম টপটপ করে পড়ছে। এই মুহূর্তে বাড়ি এসেছে উসমান। রহিসকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে চিনে ফেলে সে। রহিসকে কয়েক বছর আগে উসমান দেখেছে। রহিসকে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হয় উসমান, তারপর ওর কাছে গিয়ে গলা ঝাড়ে। রহিস তার দিকে তাকায়, কিন্তু চিনতে পারে না। উসমান রহিসকে বলে, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমার বাচ্চারা ভিতরে তার মায়ের সঙ্গে দেখা করতে গেছে। আপনি ভিতরে যাননি কেন? গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন। আমাকে ভিতরে ডাকেনি, তাই যাইনি। ওহ, আচ্ছা, তাহলে চলুন আমার সাথে। রহিস উসমানের পিছন পিছন ঘরের ভিতরে আসে। তারপর জিজ্ঞেস করে, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। কে আপনি? আমি উসমান, বিলকিসের বর্তমান স্বামী। রহিস উসমানকে ভালোভাবে পরখ করে। উসমান যথেষ্ট সুদর্শন। রহিসের থেকে অবশ্যই ভালো। রহিস মৃদু হেসে বলে, ওহ, আমাকে ক্ষমা করে দিয়েন ভাই, ভুল বুঝে আপনাদের নামে কলঙ্ক লাগিয়েছি। আমার আল্লাহর উপর ভরসা ছিল, আমি জানতাম আল্লাহ একদিন সব ঠিক করে দিবে। ভাই যদি কিছু মনে না করেন, আমাকে বিলকিসের সাথে একটা বার কথা বলান, দয়া করে ভাই। ওর থেকে ক্ষমা না পেলে আমি মরে শান্তি পাব না। আচ্ছা, দেখি। আপনি বসুন। উসমান ভিতরে গিয়ে দেখে লিনার কোলে মিহিরিমা। লিনা ওকে আদর করছে, আর বিলকিসের 3 ছেলে ওকে জড়িয়ে ধরে আছে। উসমান গলা ঝাড়ে। লিনা একটু নড়েচড়ে বসে। উসমান বলে, আমি তোমার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই বিলকিস। বিলকিস উঠে রুমের কোনায় আসে। উসমান বলে, তোমার প্রাক্তন স্বামী তার ভুল বুঝতে পেরেছে, এখন সে তোমার সাথে কথা বলতে চায়, তোমার থেকে ক্ষমা চায়। সে তোমার 4 সন্তানের বাবা, তুমি চাইলে পর্দার সহিত তার সাথে কথা বলতে পারো। বিলকিসের মনে কষ্টের ঢেউ খেলে যায়। বিলকিস নিজেকে যথাসম্ভব শান্ত রেখে পর্দার সহিত রহিসের সামনে যায়। তারপর বলে, বলুন কি বলবেন? বিলকিসের আওয়াজে রহিস নড়েচড়ে বসে। তারপর বলে, কেমন আছো বিলকিস? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? সব শুনেছ নিশ্চয়ই, তাও কেন জিজ্ঞেস করছো আমি কেমন আছি? বিলকিস নিশ্চুপ। রহিস আবারও বলে, আমাকে ক্ষমা করে দাও বিলকিস। আপনাকে আমি সেই কবেই ক্ষমা করে দিয়েছি। আমি না হয় বুঝিনি, রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দিয়েছি। তুমি একটু অপেক্ষা করতে পারতে, আমাকে বোঝানোর চেষ্টা করতে। নতুন করে ঘর বাঁধার কি খুব বেশি জরুরি ছিল? কার জন্য অপেক্ষা করব? যেই মানুষটা দীর্ঘ 15 বছর সংসার করার পরেও আমাকে বিশ্বাস করে উঠতে পারেনি, তার জন্য? যে নিজের ভাইয়ের কথা অন্ধের মতো বিশ্বাস করে আমাকে কিছু না জিজ্ঞেস করেই আমাকে তালাক দিয়ে দেয়, তার জন্য অপেক্ষা করব? লোকজন আমার দিকে থুথু ফেলছিল, ছি ছি করছিল, তখন কেউ আমার পাশে দাঁড়ায়নি। তখন উসমান আমার পাশে দাঁড়িয়েছে, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েছে আমার জন্য, তার হাত না ধরে আপনার জন্য অপেক্ষা করব? রহিস আর কিছু বলতে পারে না, বলার মতো মুখও নেই তার। বিলকিস ভিতরে চলে যায়। উসমান বাচ্চাদের আর রহিসকে নাস্তা খাইয়ে তারপর বিদেয় করে, আর বলে দেয় বাচ্চারা যখন খুশি তখন মায়ের সাথে দেখা করতে আসতে পারবে। ওরা চলে আসে। বর্তমানে বিলকিস সুখে শান্তিতে সংসার করছে, মন চাইলে বাচ্চাদের দেখতে পারছে। রহিস আর বিয়ে করেনি।
সে তার ছেলেদের নিয়ে ভালোই দিন কাটাচ্ছে। লিনাকে একটা বড় ঘরে বিয়ে দেওয়া হয়েছে, আর রহিমও ছাড়া পেয়েছে, এখন মানুষের বাড়িতে কামলা খেটে চলে। রহিস তার ভাতিজি আর ভাইয়ের বউকে মাঝে মাঝে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, কিন্তু রহিমের দিকে ফিরেও তাকায় না। জমিলার কি হয়েছে কেউ জানে না, তবে লোকমুখে শোনা যায় ওর নাকি বড় একটা অসুখ হয়েছিল, শরীর পচে মাংস কষে কষে পড়ত। এখন নাকি জমিলা আর বেঁচে নেই। সমাপ্ত।